এরকম সুপার ক্রাঞ্চি গুড়ের স্ন্যাক্স যদি ঘরেই বানানো যায় তাহলে কি মন্দ হয়। শীতকাল তো পড়েই গেল, তাই আজকে আমি বানিয়ে দেখাচ্ছি মাখানা, বা একে বলে ফক্স নাট। অ্যাকচুয়ালি এটা পদ্ম বীজ। আর এটা দিয়ে আমি আজ করে দেখাবো সুপার টেস্টি একটা হেলদি স্ন্যাক্স। একদম সোডিয়াম ক্যালসিয়াম হাই প্রোটিন, কিন্তু একদম জিরো ক্যালোরি ফুড। এটা এটা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন। আপনারা বিকেলে চানাচুরের বদলে এটা অবশ্যই খেতে পারেন। আর খুবই কুড়মুড়ে ক্রাঞ্চি এটা খেতে হয়। চলুন আজকে আমি দেখিয়ে দিচ্ছি কী করে বানাবো এটা। চলুন প্রথমে কি করব, একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম ওই মাখানা। এটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে, কিচ্ছু না দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে যতক্ষণ না একটা ক্রাঞ্চি ক্রিপসি ভাব এসে যাচ্ছে। দেখুন এরকম মাখানার গায়ে কালো কালো যদি লেগে থাকে কোনো অসুবিধা নেই, আপনারা এমনি আঙুল দিয়ে টানলেই এটা উঠে আসে। দেখুন এরকমভাবে আমি যেভাবে করে নিচ্ছি টানলেই খুলে যায়। চলুন আমি ভাজতে ভাজতে আপনাদের সব টিপসগুলো দিয়ে দিই কেন মাখানা আপনারা খাবেন। মাখানা অ্যাকচুয়ালি বিহারেই বেশি হয়, এগুলো আমাদের বাঙালির মধ্যে বেশি প্রচলিত ছিল না, কিন্তু এখন এটা খুব বেশি প্রচলিত হয়েছে, কারণ এটা একদম সুপার টেস্টি সুপার হেলদি একটা ফুড। আর এতে রয়েছে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর যাদের একটু কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে তারাও কিন্তু এটা খেতে পারেন। দেখুন আমি কিন্তু নাড়তে নাড়তে মাঝে মাঝে দেখাচ্ছি ভেঙে ভেঙে যে সুপার ক্রাঞ্চি হয়েছে নাকি কি করে বুঝবেন। দেখলাম আমি হাত দিয়ে টিপছি, দেখলাম কয়েকটা ভেঙে যাচ্ছে কিন্তু কয়েকটা ভাঙছে না। আর দেখুন কালারটাও চেঞ্জ হয়নি। অ্যাকচুয়ালি ড্রাই রোস্ট করলে মাখানার মধ্যে যে ময়েশ্চারটা ছিল সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে একদম কুড়মুড়ে একটা মাখানা তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু এরকমভাবেও স্টোর করে রেখে দিতে পারেন আর খেতে পারেন। আমি এর লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, আপনারা এটা অ্যামাজন থেকে ইজিলি কিনতে পারবেন। কি সুন্দর আঙুল দিয়ে চিপতেই ভেঙে গেল। এবার আবার একটা প্যান বসিয়ে তাতে আমি চীনা বাদাম কি করব, ড্রাই রোস্ট করে নেব। দেখুন আমি যেভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি এরকমভাবে বাদামটাকে নিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। নিয়ে থালায় ঢেলে রেখে দেবো, দিয়ে খোলাগুলোকে ছাড়িয়ে নেব। দিয়ে হামানদিস্তা নিয়ে আমি এটাকে একটু ক্রাশ করে নেব, বা একটু মিক্সিতেও কিন্তু ঘুরিয়ে নিতে পারেন। ব্যাস, এটা বাদাম রেডি হয়ে গেল। এবার দিয়ে দিলাম আমি এখানে সাদা তিল। সাদা তিল আমি এখানে 5 চামচ মতো ইউজ করেছি, আপনারা এর চেয়ে কম বেশি করতে পারেন, এটার কোনো ডেফিনিট মাপ নেই। দেখুন কত হেলদিভাবে বানাচ্ছি এটা। এখানে তেলের একদমই ব্যবহার হয় না, সবগুলোই কিন্তু আমি ড্রাই রোস্ট করে করে রেখে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আমি রেখে দিয়েছি। এভাবে তিলটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে, আর দেখবেন তিলটা কি সুন্দর ফুটফুট করে ফাটবেও, বুঝবেন তিল ভাজাও রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি না শীতকালে কিন্তু সাদা তিল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তিলটাও ভাজা হয়ে গেল, এটাও সরিয়ে রেখে দিলাম। দিয়ে বসিয়ে দিলাম আবার ননস্টিক প্যান। এখানে আমি 400 গ্রাম গুড় দিয়েছি। আমার এখানে যে গুড় পাওয়া যায় সেটাই ইউজ করেছি। আপনাদের কাছে যদি আখের গুড় থাকে সেই দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে যে লোকাল গুড় পেয়েছি অবশ্যই এটা খুব ভালো গুড়, সেটা দিয়ে আমি এবার এটা বানাবো। চলুন গুড়টা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এ সময় আমি মিডিয়ামেই রেখে দিয়েছি। কয়েক মিনিটের মধ্যেই দেখবেন গুড়টা কি সুন্দর গলতে শুরু করেছে। আমি অবশ্য এই সময় অল্প একদম হাফ কাপেরও কম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে গুড়টা খুব সুন্দরভাবে গলতে শুরু করবে। আর গুড়টা যতক্ষণ না গলবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামেই রাখবেন। আর গুড়টাকে একটু টুকরো টুকরো করে দেবেন, নাহলে কিন্তু গ্যাসের আঁচ বেশি পুড়বে আর টাইমটাও বেশি লাগবে। আমি দেখুন টুকরো টুকরো করে দিয়েছি, আপনার যদি এর থেকেও ছোটো করতে পারেন অবশ্যই সেভাবে করেই গুড়টা গলিয়ে নেবেন। ব্যাস, সম্পূর্ণভাবে গুড়টা গলে গেছে। আমার এটা করতে সময় লেগেছে 10 মিনিট মতো। আর এই সময় কিন্তু নাড়ারও দরকার নেই, যদি গ্যাসের আঁচটা আপনারা লো রেখে দেন কোনো অসুবিধা নেই, নিজে নিজেই গুড়টা গলতে থাকবে। ব্যাস, দিয়ে এবার এটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে। আর আমি দেখিয়ে দেবো আপনারা কি করে বুঝবেন বা একটা চিটচিটে ভাব এসে গেছে কিনা। কন্টিনিউয়াস নাড়তে থাকলে আপনারা নিজেই বুঝবেন গুড়টা ধীরে ধীরে একদম চটচটে হয়ে যাচ্ছে। এবার যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটা হামানদিস্তায় নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব। গুড়টা দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার কি করব, আমি আঙুলে গুড়টা কিছুটা পরিমাণ আমি নিয়ে নেব। নিয়ে দেখব যদি একদম চিটচিটে মতো হয়ে যায় তাহলে বুঝবেন গুড় একদম রেডি হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে কিছু জিনিস দিয়ে দিলাম। গ্রেটেড আদা,
জিঞ্জার পাউডার থাকলেও দিতে পারেন, 2 চামচ গোলমরিচের গুঁড়ো, ভাজা বাদাম আর ওই রোস্টেড তিল সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর মিশিয়ে দিলাম ওই মাখানা। ব্যাস, এবার মাখানাটা দেওয়ার পরেই আসলে কাজ, এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে মাখানার গায়ে সম্পূর্ণভাবে গুড়ের কোটিংটা লেগে যাচ্ছে। মোটামুটি সব মাখানার গায়ে গুড়ের কোটিং লেগে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ দেশি ঘি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এটা। দেখুন আমি যেভাবে নাড়িয়ে নিচ্ছি, এরকমভাবে ঘিটাকে সম্পূর্ণভাবে মাখানার গায়ে মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল শীতকালের একটা পারফেক্ট গুড় দিয়ে ক্রাঞ্চি টেস্টি মাখানা রেসিপি। একদম দারুণ খেতে হয় এটা। চলুন এবার একটা আমি বাউল নিয়ে নিয়েছি, তাতে কিছুটা ঘি মাখিয়ে নিলাম ভালো করে, না হলে ওই মাখানাগুলো আটকে যেতে পারে। এবার কড়াই থেকে আমি মাখানার বলগুলো তুলে নিলাম। ব্যাস, তুলে নিয়েই কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তারপর একটা কাজ অবশ্য আপনাদের করতে হবে, হাত দিয়ে একটু খুলে খুলে দেবেন, এভাবে আমি যেভাবে করে নিচ্ছি, তাহলে একটা একটা করে সেপারেট হয়ে যায়, খেতে সুবিধা হয়। দেখুন এরকমভাবে তুলে নিলাম আমি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন তো কতটা কুড়মুড়ে হয়েছে, খেতেও কিন্তু ততটা টেস্টি হয়। তাহলে আর দেরি কেন, এই শীতকালে বানিয়ে ফেলুন এরকম একটা হেলদি টেস্টি কুড়কুড়ে মাখানা বাইটস। গুড় দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মৌয়ের রান্নাঘরের ডায়েরি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আজই করে নিন, তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর উইন্টার স্পেশাল ভিডিও তো কামিং সুন। চলুন দেখা হবে আরও নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।